আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের দেশের দুটো গুরুত্বপূর্ণ পদ নিয়ে। প্রথমটি হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি এবং দ্বিতীয়টি হচ্ছে গভর্নর অফ স্টেট অর্থাৎ রাজ্যের রাজ্যপাল। এই দুটো পোস্টই অনেকটা সিমিলার গোছের, কিন্তু কিছু ডিফারেন্সেসও রয়েছে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। প্রেসিডেন্ট এবং গভর্নরকে আমরা এই 16টা পয়েন্টের ভিত্তিতে কম্পেয়ার করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 16টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে লিগ্যাল স্ট্যাটাস, অর্থাৎ প্রেসিডেন্ট এবং গভর্নর অফ স্টেটসের আইনি অবস্থান কি রয়েছে। তো প্রেসিডেন্ট এবং গভর্নর দুটোই হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট। আমাদের দেশে সবচেয়ে উচ্চতর পোস্টগুলোই হয় কনস্টিটিউশনাল পোস্ট, অর্থাৎ ডিরেক্টলি সংবিধানের দ্বারা ক্রিয়েটেড হয়েছে এই পোস্টগুলো। আমাদের দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ এই দুটো পোস্ট আমাদের ভারতের কোন অর্গানে বিলং করে। এর আগের একটা ভিডিওতে আমরা অর্গানস অফ দ্য স্টেট নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই প্লেলিস্টের প্রথম দিকের ভিডিও। তো প্রেসিডেন্ট এবং গভর্নর অফ দ্য স্টেট দুজনেই হচ্ছে আমাদের ভারতের যে তিনটে অর্গানস রয়েছে, অর্থাৎ লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এই তিনটে অর্গানসেরই তারা হচ্ছেন হেড, অর্থাৎ তারা তিনটে অর্গানেই বিলং করেন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এই পোস্টের কোয়ালিফিকেশনস। প্রেসিডেন্ট এবং গভর্নর পোস্টের কিছু কমন কোয়ালিফিকেশনস রয়েছে। প্রথমটি হচ্ছে তারা দুজনকেই ভারতের নাগরিক তাদেরকে হতে হবে। দ্বিতীয়টি হচ্ছে তাদের ন্যূনতম তাদের বয়স হতে হবে 35 ইয়ার্স অফ এজ। তৃতীয় কোয়ালিফিকেশন প্রেসিডেন্টের জন্য, প্রেসিডেন্টকে লোকসভা মেম্বার হওয়ার জন্য কোয়ালিফাইড থাকতে হবে। সে লোকসভা মেম্বার হলে চলবে না, কিন্তু লোকসভা মেম্বারের উপযুক্ত কোয়ালিফিকেশন রাষ্ট্রপতির থাকতে হবে। তবে গভর্নরের এর থেকে বেশি আর কোনো কোয়ালিফিকেশন কনস্টিটিউশনালি ডিসাইড করা হয়নি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হওয়ার জন্য চতুর্থ কোয়ালিফিকেশন, যে ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লাই করছে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে, সে যেন কোনো পাবলিক অথরিটির আন্ডারে কোনো অফিস অফ প্রফিট অর্থাৎ লাভজনক পদ যেন অকুপাই না করে। এটা ইলেকশনের আগেই ক্যান্ডিডেচার ফাইল করার সময় সে যেন কোনো পাবলিক অথরিটির আন্ডারে অফিস অফ প্রফিট হোল্ড না করে। পাবলিক অথরিটি বলতে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা কোনো লোকাল গভর্নমেন্টের আন্ডারে বা কোনো স্ট্যাচুটারি কর্পোরেশনের আন্ডারে সে যেন এমন কোনো লাভজনক পদ যেখান থেকে সে রেগুলার স্যালারি ড্র করছে তেমন কোনো পোস্টের যেন সে হোল্ডার না হয়। যদি এমন কোনো ব্যক্তি যে কোনো পাবলিক অথরিটির আন্ডারে এমপ্লয়ি রয়েছে, সে যদি প্রেসিডেন্ট হওয়ার জন্য নমিনেশন ফাইল করে, তাহলে প্রথমে তাকে সেই পোস্টটা থেকে রেজিগনেশন দিয়ে তারপর সে প্রেসিডেন্ট হওয়ার জন্য নমিনেশন ফাইল করার জন্য এলিজিবল হবে, থাকাকালীন কিন্তু নয়। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে মেথড অফ সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট এবং গভর্নরের নির্বাচন বা নমিনেশন কিভাবে হয় এবং তাদের নিয়োগ কে করেন। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নির্বাচন পদ্ধতি হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে। উনাকে ইনডাইরেক্টলি ইলেক্ট করা হয় একটা ইলেকটোরাল কলেজ অর্থাৎ একটা গ্রুপের দ্বারা, যেই গ্রুপের মধ্যে থাকে শুধু ইলেক্টেড এমপিস এবং MLA-রা। ইলেক্টেড এমপিস অর্থাৎ পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভার যারা ইলেক্টেড মেম্বার্স রয়েছে, এবং ইলেক্টেড MLAs অর্থাৎ রাজ্যের যে বিধানসভাগুলো এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যেই কেন্দ্রশাসিত অঞ্চলে স্টেট লেজিসলেচার রয়েছে সেখানকার MLA-রা এই ইলেকটোরাল কলেজের পার্ট হন। যেখানে গভর্নরের ক্ষেত্রে গভর্নরকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের উপদেশ অনুযায়ী। এবার যদি অ্যাপয়েন্টমেন্টের কথাতে আসি, প্রেসিডেন্ট হচ্ছে সেলফ অ্যাপয়েন্টেড একজন ব্যক্তি। যেহেতু আমাদের দেশে প্রেসিডেন্টের উপরে কোনো পোস্ট নেই, তাই জন্য যথারীতি প্রেসিডেন্টকে কেউ অ্যাপয়েন্ট করার জন্য অথরাইজড নয়।
এটা ধরে নেওয়া হয় যে তিনি নিজেই নিজেকে অ্যাপয়েন্ট করেন, যেখানে গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করেন। আমাদের 5 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রেসপন্সিবিলিটি অফ ইলেকশনস, অর্থাৎ প্রেসিডেন্ট এবং গভর্নরের যদি ইলেকশন হয় তাহলে সেই ইলেকশনটা কন্ডাক্ট করার দায়িত্ব কোন বডির রয়েছে। তো প্রেসিডেন্টের ইলেকশন হয় যেহেতু, সেই ইলেকশনটা কন্ডাক্ট করে আমাদের ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। গভর্নর অফ স্টেটসের কিন্তু কোনো ইলেকশন হয় না, যার জন্য তার ইলেকশন কন্ডাক্ট করার রেসপন্সিবিলিটি কারণ নেই। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইলেকটোরাল ডিসপিউটস, অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে ইলেকশন হয় সেই ইলেকশন নিয়ে যদি কোনো কন্ট্রোভার্সি তৈরি হয়, অর্থাৎ এমন কোনো অ্যাকিউজেশন যে প্রেসিডেন্টের ইলেকশন ফেয়ার ভাবে হয়নি বা যে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন হয়েছে সে উপযুক্ত ভাবে কোয়ালিফাইড নয়, তাহলে এরকম টাইপের মামলা কে হ্যান্ডেল করবে বা এরকম টাইপের কনফ্লিক্ট কে রিজলভ করবে। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইলেকশন নিয়ে যে কোনো বিবাদ সেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অরিজিনাল এবং এক্সক্লুসিভ জুরিসডিকশনের মধ্যে পড়ে। অরিজিনাল জুরিসডিকশন বলতে ডিরেক্টলি এই মামলাটা সুপ্রিম কোর্টের কাছে যাবে এবং এক্সক্লুসিভ বলতে শুধু সুপ্রিম কোর্টের কাছেই যেতে পারে, অন্য কোনো কোর্ট অথরাইজড নয় প্রেসিডেন্সিয়াল ইলেকশন রিলেটেড যে কোনো রকম ডিসপিউট নিয়ে মীমাংসা করার জন্যে। এবং এটা ধরে নেওয়া হয় সুপ্রিম কোর্ট পর্যালোচনা করে যেই ডিসিশনটা দেবে সেটাই ফাইনাল, সেখানে গভর্নরের ইলেকশন হয় না, তাই জন্য তার ইলেকটোরাল ডিসপিউটসের কোনো ব্যাপার নেই। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ওথ বা অ্যাফার্মেশন, অর্থাৎ এই পোস্টগুলোতে অ্যাপয়েন্টেড হওয়ার পরে শপথ গ্রহণ তারা কার সামনে করে এবং শপথে তারা কি বলে। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড হয়ে যাওয়ার পর উনি হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আমাদের ভারতের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছেন তার সামনে তিনি শপথ গ্রহণ করেন। এবং যদি ইনকেস সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যিনি চিফ জাস্টিস সে যদি অ্যাবসেন্ট থাকে বা তার পোস্টটা যদি টেম্পোরারিলি ভেকেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে নেক্সট যিনি সিনিয়র মোস্ট জাজ রয়েছেন সুপ্রিম কোর্টের তার সামনে আমাদের প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবে, যেখানে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর তিনি হচ্ছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট, অর্থাৎ যেই রাজ্যের তিনি গভর্নর হিসাবে অ্যাপয়েন্ট হলেন সেই রাজ্যের যে হাইকোর্ট রয়েছে তার প্রধান বিচারপতির সামনে তিনি শপথ গ্রহণ করবেন। প্রধান বিচারপতি যদি অ্যাবসেন্ট থাকে বা তার পোস্টটা যদি ভেকেন্ট থাকে, সেই ক্ষেত্রে তার নেক্সট সিনিয়র মোস্ট জাজ সেই হাইকোর্টের যে রয়েছে তার সামনে শপথ গ্রহণ করবে গভর্নর। এবার তারা শপথে কি বলবে, শপথে এক্স্যাক্টলি কি বলবে সেটা আমাদের এক্সামের জন্য অফকোর্স ইম্পর্টেন্ট নয়, তবে তাদের শপথের যে বাণীগুলো রয়েছে সেগুলো আমাদের সংবিধানের যে 3 নম্বর শিডিউল 3 নম্বর তফসিলে দেওয়া রয়েছে সেটার অ্যাকর্ডিংলি প্রেসিডেন্ট এবং গভর্নর শপথ গ্রহণ করবেন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে টার্ম বা টেনিওর, অর্থাৎ প্রেসিডেন্ট এবং গভর্নর অ্যাপয়েন্ট হওয়ার পর তারা কত মেয়াদ পায় এবং সেই মেয়াদটা কি সুরক্ষিত কিনা, ফিক্সড টেনিওর কিনা। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া একবার নিয়োগ হয়ে যাওয়ার পর 5 বছরের তিনি একটা ফিক্সড টেনিওর পান এবং 5 বছর যদি উনার কমপ্লিট হয়ে যায় তখনও যদি নতুন প্রেসিডেন্টের নির্বাচন কোনো কারণে যদি না হয়ে থাকে বা নতুন প্রেসিডেন্ট যদি পোস্টের চার্জ যদি না নিচ্ছেন, তাহলে যতদিন না নেক্সট উনার সাকসেসর যিনি আছেন, উনার উত্তরাধিকারী যিনি আছেন সে এসে তার থেকে চার্জ নিচ্ছেন ততদিন তিনি প্রেসিডেন্ট হিসাবে কন্টিনিউ করবেন। গভর্নরের ক্ষেত্রে উনি কোনো ফিক্সড টেনিওর কিন্তু পান না, উনার মেয়াদের কোনো সুরক্ষা নেই। এটা ধরে নেওয়া হয় একবার অ্যাপয়েন্টমেন্ট যদি করা হয় সেটা সাধারণত 5 বছরের জন্য হয়, তবে মেয়াদের কোনো সুরক্ষা নেই, যে কোনো সময় তাকে রিমুভ করা যেতে পারে। তাই জন্য এটাকে সাংবিধানিক ভাষায় বলা হয় যে হিজ টেনিওর ইজ সাবজেক্ট টু দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের ইচ্ছা অনুযায়ী তিনি পোস্টে কন্টিনিউ করবেন বা পোস্ট থেকে তাকে সরিয়ে দেওয়া হবে, পুরোটাই প্রেসিডেন্টের উপরে। তবে এখানে প্রেসিডেন্টের ব্যক্তিগত ইচ্ছার কথা কিন্তু বলা হচ্ছে না, এখানে প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট মানে প্লেজার অফ দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার, যাদের উপদেশ অনুযায়ী প্রেসিডেন্ট গভর্নরের নিয়োগ করেন অথবা গভর্নরকে রিমুভ করেন। এখানে প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট টার্মটা বলার প্রকৃত অর্থ হচ্ছে প্লেজার অফ দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজনটা খুব ইন্টারেস্টিং, স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমোলিউমেন্টস, অর্থাৎ প্রেসিডেন্ট এবং গভর্নর তারা কত বেতন পায়, ভাতা পায় বা সুবিধাদি কি কি পেয়ে থাকে।
তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নর অফ ইন্ডিয়া এক্স্যাক্টলি কত বেতন পায় আবারও এক্সামের জন্য আমাদের ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাদের বেতনটা নির্ধারণ করা আছে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। প্রেসিডেন্টের বেতনটা আসে হচ্ছে ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের যে যুক্ত তহবিল রয়েছে, অর্থাৎ ভারত সরকারের যে মেইন ব্যাংক অ্যাকাউন্ট বলতে ভাবতে পারো, সেখান থেকে প্রেসিডেন্টের বেতনটা আসে। যেখানে গভর্নরের বেতনটা আসে হচ্ছে ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, যেই রাজ্যের গভর্নর সেই রাজ্যের যে যুক্ত তহবিল রয়েছে বা সেই রাজ্যের যে রাজকোষ রয়েছে সেখান থেকে তার বেতনটা আসে। আচ্ছা, কিন্তু এদের দুজনেরই কিন্তু চার্জড এক্সপেন্ডিচার বলতে কি, সাধারণত যে কোনো সরকারি যে সার্ভিস করছে, গভর্নমেন্ট সার্ভিস করছে, তাদের বেতনটা বাজেটের সাথে রেভিনিউ এক্সপেন্ডিচার হিসাবে বাজেটের সাথে তাদের বেতনটা পাস করাতে হয়। অর্থাৎ রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে সরকারি গভর্নমেন্ট সার্ভেন্টসদের কত বেতন দেয়া হবে, সেই বাবদ কত খরচা হবে, সেটা বাজেটের মধ্যে ইনক্লুড করতে হয় এবং সেটা পার্লামেন্টে বা স্টেটের ক্ষেত্রে সেটা স্টেট লেজিসলেচারে পাস হতে হয়। তারপরেই কিন্তু রেসপেক্টিভ গভর্নমেন্ট তাদের কর্মীদের বেতন দেওয়ার জন্য অথরাইজড হয়। তবে প্রেসিডেন্ট এবং গভর্নর এমন পোস্ট যেখানে নিরপেক্ষতা বজিয়ে রাখাটা অত্যন্ত জরুরি, যার জন্যে তাদের এক্সপেন্ডিচারটা ফিক্স করে দেওয়া হয়েছে এবং কনসলিডেটেড ফান্ড থেকে তাদের এক্সপেন্ডিচারটা অটোমেটিক্যালি প্রত্যেক মাসে কেটে চলে আসে, পার্লামেন্টের ভোটের উপরে ডিপেন্ড করে না। তাদের বেতন ভাতা ইত্যাদি কিন্তু পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারে পাস করাতে হয় না, প্রতি বছর অটোমেটিক্যালি তাদের অ্যাকাউন্টে চলে আসে, সরকারের কন্ট্রোলে নেই। এবার তাদের বেতন ভাতা অনুযায়ী অ্যামাউন্টটা, কত অ্যামাউন্ট তারা বেতন পাবে, সেটা হচ্ছে পার্লামেন্ট ডিটারমাইন করে প্রেসিডেন্ট এবং গভর্নর দুজনেরই ক্ষেত্রে। পার্লামেন্ট নির্ধারণ করে দেয় যে প্রেসিডেন্ট এক্স্যাক্টলি কত বেতন পাবে এবং গভর্নর এক্স্যাক্টলি কত বেতন পাবে। সেটা পার্লামেন্ট অ্যাপয়েন্টমেন্টের আগে ডিটারমাইন করার পর সেই বেতনটা কিন্তু কন্টিনিউ হয় যতক্ষণ এরা এদের পোস্টে কন্টিনিউ করবে। নেক্সট যখন প্রেসিডেন্ট বা গভর্নরকে অ্যাপয়েন্ট করা হবে, তখন আবার পার্লামেন্ট চাইলে এই বেতনটা রিভিশন করতে পারে, অর্থাৎ বেতনটা কমানো বাড়ানো এই ব্যাপারটা করতে পারে। কিন্তু এদের মেয়াদ চলাকালীন যেই বেতন প্রমিস করা হয়েছিল সেটাই তাদেরকে দিতে হবে। বাড়ানো যেতে পারে, কারণ জিনিসপত্রের দাম বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, তো এদের বেতন বাড়ানো যেতে পারে, কিন্তু কমানো কিন্তু যাবে না। ক্যান নট বি ভ্যারিড টু দেয়ার ডিসঅ্যাডভান্টেজ আফটার অ্যাপয়েন্টমেন্ট। এই কথাটার মানে তাদের বেতন ভাতা সুবিধাদি অ্যাপয়েন্টমেন্টের সময় যা প্রমিস করা হয়েছিল সেটাই তাদের গোটা মেয়াদ তাদেরকে দিতে হবে, সেটাকে কমানো যাবে না। ক্যান নট বি ভ্যারিড টু দেয়ার ডিসঅ্যাডভান্টেজ আফটার অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু বাড়ানো যেতে পারে। আমাদের 10 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে সার্ভিস কন্ডিশন, অর্থাৎ প্রেসিডেন্ট এবং গভর্নরের পোস্টে কন্টিনিউ করার জন্য তাদের এই পোস্টে অ্যাপয়েন্টমেন্টের পরে তাদের কি কি শর্তাবলী মেনে চলতে হয়। তো প্রেসিডেন্ট এবং গভর্নর দুজনের ক্ষেত্রেই এটা সেম, যে তারা যেন একবার প্রেসিডেন্ট বা গভর্নর অ্যাপয়েন্ট হয়ে যাওয়ার পর অন্য কোনো পোস্টে তারা যেন না থাকে, তারা যেন পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের কোনো মেম্বার তারা যেন না হন। এবং যদি পার্লামেন্টের কোনো মেম্বার বা স্টেট লেজিসলেচারের কোনো মেম্বারকে যদি প্রেসিডেন্ট বা গভর্নর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে, ইলেকশন বা নমিনেশন যদি করা হয়েছে, তাহলে এটা ধরে নেওয়া হয় যেদিন সে প্রেসিডেন্ট বা গভর্নরের পোস্টটা চার্জ নিল, যেদিন সে প্রেসিডেন্ট বা গভর্নরের পোস্টে অ্যাপয়েন্টেড হলো, সেই দিন থেকে তার যে পূর্ব পোস্টটা রয়েছে সেখান থেকে তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন, তার পূর্ব পোস্টটা সে ছেড়ে দিয়েছে বলে ধরা হবে। নেক্সট কন্ডিশন অফ সার্ভিস হচ্ছে তারা কোনো লাভজনক পোস্টে থাকতে পারবে না। প্রেসিডেন্ট এবং গভর্নর শুধুমাত্র তাদের রেসপেক্টিভ পোস্টেই থাকতে পারবে, অন্য কোনো প্রাইভেট বা পাবলিক লাভজনক পোস্ট যেখান থেকে তাদের বেতন আসছে বা যেখান থেকে তাদের ইনকাম হচ্ছে, সেরকম লাভজনক পোস্টে তারা কিন্তু আফটার অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারবে না। তার সাথে তাদেরকে অফিসিয়াল রেসিডেন্স দেওয়া হয়। প্রেসিডেন্টের যেখানে থাকে তার অফিসিয়াল রেসিডেন্স সেটাকে বলে রাষ্ট্রপতি ভবন, এবং গভর্নর যেখানে থাকেন তার অফিসিয়াল রেসিডেন্ট সেটাকে বলে রাজভবন। তো তারা এই ভবনগুলোতে তারা রেন্ট ফ্রি থাকতে পারে। আমাদের 11 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে প্রিভিলেজেস, রাইটস অ্যান্ড ইমিউনিটিস, অর্থাৎ এই দুটো পোস্টের বিশেষাধিকার বা অধিকার বা ইমিউনিটি কি কি রয়েছে সেটা আমরা দেখে নেব। প্রেসিডেন্ট এবং গভর্নরের ক্ষেত্রে কমন কিছু প্রিভিলেজেস, রাইটস অ্যান্ড ইমিউনিটিস রয়েছে, যেমন তাদের পার্সোনাল ইমিউনিটি আছে ফ্রম লিগাল লায়াবিলিটি ফর দেয়ার অফিসিয়াল অ্যাক্ট। তারা অফিসিয়ালি যা যা কাজ করবে তাদের জন্য, সেই কাজগুলোর জন্য তাদেরকে কোর্টে ডাকা যাবে না বা তাদের উপরে কেস ফাইল করা যাবে না। তো দেখো বন্ধুরা, এরা দুজনেই কিন্তু নমিনাল হেড, অর্থাৎ এরা নিজেদের ইচ্ছে মতো সাধারণত কাজ করেন না।
উনারা তাদের রেসপেক্টিভ মন্ত্রী পরিষদের উপদেশ অনুযায়ী সাধারণত কাজ করে থাকেন। ওরা জাস্ট একটা ফর্মাল হেড বা সিম্বলিক অথরিটি, তো ওদের সিগনেচারটা মেইনলি মন্ত্রী পরিষদ যা বলে সেটাতেই তাদের সিগনেচার করে দেন তারা, কিছু এক্সেপশনাল কেস বাদ দিয়ে, যার জন্য সেই ডিসিশনের পরে যদি কোনো লিগাল মামলা কোর্টে যদি কোনো কেস ফাইল হয় তাহলে কিন্তু তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, যেহেতু তারা নিজেরা ডিসিশন নেননি, নিজের ইচ্ছে মতো ডিসিশন নেননি, তাই জন্য সেই ডিসিশনের জন্য কোনো রকম লিগাল লায়াবিলিটি তাদের নেই। দ্বিতীয়, তাদের যতক্ষণ প্রেসিডেন্ট বা গভর্নর তাদের পোস্টে রয়েছেন, তাদের অফিসটা হোল্ড করছেন, ততক্ষণ কিন্তু তাদেরকে অ্যারেস্ট বা ইমপ্রিজনমেন্ট করা যাবে না। প্রেসিডেন্ট বা গভর্নরকে পোস্টে থাকাকালীন কোনো সময়ই অ্যারেস্ট করা যাবে না এবং তাদেরকে জেলবন্দি করা যাবে না। তার সাথে 3 নম্বর, তাদের পদে থাকাকালীন তাদের এগেইনস্টে কোনো ক্রিমিনাল মামলা বলতে মার্ডার, রেপ, ডেকয়েটি, এগুলো টাইপের মামলা তাদের এগেইনস্টে ফাইল করা যাবে না, ইভেন ইন রেসপেক্ট অফ দেয়ার পার্সোনাল অ্যাক্ট। তাদের অফিসিয়াল ডিউটির বাদ দিয়েও তারা যদি কোনো ক্রিমিনাল মামলায় তাদের জড়িত আছে বা তাদের উপরে আরোপ লাগানো হয়েছে, তাহলে পদে থাকাকালীন তাদের এগেইনস্টে কিন্তু কোনো কেস ফাইল করা যাবে না। এখন যদি ইন কেস সত্যি প্রেসিডেন্ট বা গভর্নর কোনো ক্রিমিনাল ম্যাটারে ইনভলভ থাকেন, তাহলে একটাই অপশন আছে, তাদেরকে প্রথমে পদ থেকে রিমুভ করতে হবে। প্রেসিডেন্টের ক্ষেত্রে ইমপিচমেন্ট করতে হবে, গভর্নরের ক্ষেত্রে রিমুভ করতে হবে, তারপরে তাদের এগেইনস্টে ক্রিমিনাল ম্যাটার্সে প্রসিডিংস ফাইল করা যাবে। তবে 4 নম্বর, সিভিল প্রসিডিংস তাদের এগেইনস্টে কিন্তু পদে থাকাকালীনই করা যাবে। সিভিল প্রসিডিংস বলতে ট্যাক্সের মামলা বা জমি রিলেটেড মামলা, দেওয়ানি মামলা বেসিক্যালি, তো এরকম টাইপের কেস তাদের এগেইনস্টে ফাইল করা যাবে পদে থাকাকালীন। তবে তার আগে তাদেরকে 2 মাসের নোটিশ, প্রায়ার নোটিশ তাদেরকে দিতে হবে, তারপরে কোর্টে তাদের এগেইনস্টে মামলা করা যাবে। তো দেখো বন্ধুরা, এই দুটোই হচ্ছে একটা আমাদের রাষ্ট্রের সবচেয়ে উচ্চতর পদ, আরেকটা একটা রাজ্যের সবচেয়ে উচ্চতর পদ। তো এই পোস্টগুলোর ডিগনিটি, তাদের মান সম্মান, তাদের প্রেস্টিজ মেনটেন করাটা অত্যন্ত জরুরি। এটা খুবই বাজে শোনাবে বা আমাদের দেশের ইমেজের জন্য বা স্টেটের ইমেজের জন্য খারাপ যদি প্রেসিডেন্ট বা গভর্নর যদি কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটিসে ইনভলভ হয় বা অ্যারেস্ট হয় বা ইমপ্রিজনমেন্ট হয়। মানুষের এই পোস্টগুলোর উপর থেকে আস্থা হারিয়ে যাবে। তাই জন্য তাদেরকে এই ইমিউনিটিগুলো দেওয়া হয়েছে, যাতে তাদের পদের মর্যাদা এবং সম্মান বজিয়ে থাকে, এই পদগুলোর রেসপেক্ট যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ভ্যাকেন্সি ইন অফিস, অর্থাৎ প্রেসিডেন্ট এবং গভর্নরের পোস্ট ভ্যাকেন্ট বা শূন্য পদ, এই পোস্টগুলোতে কি কি কারণে হতে পারে। তো দুটো ক্ষেত্রেই অনেকগুলো সেম কারণ আছে। যদি প্রেসিডেন্ট এবং গভর্নরের মেয়াদ যদি শেষ হয়ে যায়, তাদের যে 5 বছরের মেয়াদ সেটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে তাদের পোস্টে একটা ভ্যাকেন্সি আসার চান্স থাকে। অথবা তারা পদে থাকাকালীন যদি তারা ইস্তফা দিয়ে দেয়, অথবা তাদের যদি রিমুভাল হয়ে যায়, তাদেরকে পদ থেকে যদি সরিয়ে দেওয়া হয়, অথবা পদে থাকাকালীন তারা যদি মারা যান। তার সাথে আরেকটা কারণ যার জন্য এই দুটো পোস্টে ভ্যাকেন্সি আসতে পারে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইলেকশন যদি রদ হয়ে যায়, তিনি যদি ডিসকোয়ালিফাইড হয়ে যায়, ওই সুপ্রিম কোর্ট যদি উনার ইলেকশনটাকে ইলিগাল ডিক্লেয়ার করে যায়, তাহলে সেই ক্ষেত্রে প্রেসিডেন্টের পোস্টে ভ্যাকেন্সি আসতে পারে। গভর্নরের যদি ট্রান্সফার হয়, গভর্নর একটা স্টেটের গভর্নর আরেকটা স্টেটে যদি ট্রান্সফার হয়ে গেল, তাহলে যেই স্টেট থেকে ট্রান্সফার হয়েছে সেই পোস্টে ভ্যাকেন্সি চলে আসবে। এবারে যদি তাদের পোস্টে ভ্যাকেন্সি চলে আসে, তাহলে এই পোস্টের রিপ্লেসমেন্ট কিভাবে করা হবে সেটা আমরা দেখে নেব। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পোস্ট যদি ভ্যাকেন্ট হয়ে যায়, যদি সেটা এক্সপাইরেশন অফ টেনিওর, অর্থাৎ তার মেয়াদ 5 বছরের মেয়াদটা তার শেষ হয়ে গেছে, তাই জন্য তার পোস্টে যদি ভ্যাকেন্সি আসছে, তাহলে এখানে নিয়ম আছে যে যিনি বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন তিনি কন্টিনিউ করবেন যতক্ষণ না তার উত্তরাধিকারী অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে বা উত্তরাধিকারী এসে তার থেকে চার্জ নিচ্ছে। আর যদি অন্যান্য কারণগুলোর জন্য ভ্যাকেন্সি তৈরি হয়, অর্থাৎ রেজিগনেশন, রিমুভাল বা ডেথ, তাহলে সেই ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট অটোমেটিক্যালি তার প্রমোশন হয়ে যাবে, সে প্রেসিডেন্টের পোস্টে চলে আসবেন এবং প্রেসিডেন্টের দায়িত্বগুলো তিনি সামলাবেন। তেমনি গভর্নরেরও যদি এক্সপাইরেশন অফ টেনিওর হয়ে যায়, তাহলে যিনি প্রেজেন্ট গভর্নর বা ইনকামবেন্ট গভর্নর, অর্থাৎ যে এখন পদে রয়েছেন, তিনি কন্টিনিউ করবেন যতক্ষণ তার উত্তরাধিকারী অ্যাপয়েন্টমেন্ট না পাচ্ছেন। তাছাড়া যদি রেজিগনেশন, রিমুভাল বা ডেথ এগুলো কারণে যদি গভর্নরের পোস্টে ভ্যাকেন্সি এসছে, তাহলে প্রেসিডেন্টের উপরে তিনি ডিসাইড করবেন যে এই ভ্যাকেন্সিটা কিভাবে উনি ফুলফিল করতে চান। প্রেসিডেন্ট এই বিষয়ে ডিসিশন নেবে যে সেই ভ্যাকেন্ট পোস্টে কাকে অ্যাপয়েন্ট করতে চান উনি। 5 নম্বর কারণ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পোস্টে ভ্যাকেন্সি আসতে পারে ডিসকোয়ালিফিকেশন। তো সেই ক্ষেত্রে যদি
প্রেজেন্ট প্রেসিডেন্ট যদি ডিসকোয়ালিফাইড হয়ে যায়, তার ইলেকশনটা যদি রদ হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি আবারও ভাইস প্রেসিডেন্টের প্রমোশন হয়ে যাবে এবং ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পোস্টটা হোল্ড করবেন এবং দায়িত্ব সামলাবেন। গভর্নরের যদি অর্থাৎ হঠাৎ মিড টেনিওর যদি ওনার ট্রান্সফার হয়ে যান, তাহলে আবারও প্রেসিডেন্টের উপরে তিনি তার জায়গায় কাকে রিপ্লেসমেন্ট হিসাবে অ্যাপয়েন্ট করবেন। আমাদের 14 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রেজিগনেশন, অর্থাৎ এই দুটো পোস্টে যদি ইস্তফা দেওয়া হয় তাহলে কাকে ইস্তফাটা দেওয়া হবে। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইস্তফা দেন ভাইস প্রেসিডেন্টকে, একমাত্র পোস্ট যেখানে তার থেকে জুনিয়র র্যাঙ্কের একজন অফিসারকে ইস্তফা দেওয়া হচ্ছে। বাকি সমস্ত ক্ষেত্রে যিনি হায়ার র্যাঙ্কের পোস্টে রয়েছেন তাকে ইস্তফা দেওয়া হয়। প্রেসিডেন্টের রেজিগনেশন একমাত্র কেস যেখানে উনি তার লোয়ার র্যাঙ্কের ভাইস প্রেসিডেন্টকে তিনি ইস্তফা দিয়ে থাকেন। গভর্নর ইস্তফা দেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াই তাকে অ্যাপয়েন্ট করেছিল, তার জন্য তাকেই ইস্তফাটা গভর্নর দেবেন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রিমুভাল, অর্থাৎ প্রেসিডেন্ট বা গভর্নরকে যদি মিড টার্ম রিমুভ করতে হয় তাহলে সেটা কারা করতে পারবেন। তো প্রেসিডেন্টকে রিমুভাল করার একটা বিশেষ প্রসেস রয়েছে যেটাকে ইমপিচমেন্ট বলে, একটা সাংবিধানিক প্রক্রিয়া, এবং সেই ইমপিচমেন্টটা পার্লামেন্টের দুটো হাউসেই এই ইমপিচমেন্টের বিল আনতে হয় এবং দুটো হাউসেই পাস করতে হয়। এবং সংবিধানে একটা ক্লিয়ার কারণও দেওয়া আছে কেন প্রেসিডেন্টকে ইমপিচ করা যেতে পারে, সেটা হচ্ছে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ উনি যদি কোনো অসাংবিধানিক কাজ করেন তাহলে তাকে ইমপিচমেন্ট করার জন্য একটা রেজলিউশন, একটা প্রস্তাব পার্লামেন্টে আনা যেতে পারে। সেখানে গভর্নরের কোনো মেয়াদের সুরক্ষা নেই, উনাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেছিল এবং যখন তখন প্রেসিডেন্ট তাকে রিমুভ করে দিতে পারে। অবভিয়াসলি তার পার্সোনাল ইচ্ছে অনুসারে নয়, কাউন্সিল অফ মিনিস্টার, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের উপদেশ অনুযায়ী প্রেসিডেন্ট তাকে যে কোনো সময় তার পদ থেকে রিমুভ করে দিতে পারেন এবং তাকে রিমুভ করার জন্য কোনো কারণও দেওয়ার প্রয়োজন নেই। সংবিধানে এমন কোনো কারণ নেই বা এমন কোনো কারণ মেনশন করা নেই যেটার জন্য গভর্নরকে রিমুভ করা যেতে পারে। পুরোপুরি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের ইচ্ছে অনুসারে তাকে রিমুভ করা যাবে। আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব, অর্থাৎ প্রেসিডেন্ট এবং গভর্নর একবার একটা টেনিওর কমপ্লিট করার পর তারা কি সেই পোস্টে আবার পুনরায় নিয়োগ পেতে পারে বা অন্য কোনো সরকারি পোস্টে তারা কি অ্যাপয়েন্টেড হতে পারে, সেটা আমরা দেখে নেব। দেখো, আমাদের ভারতবর্ষে অনেকগুলো পোস্টের ক্ষেত্রে পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে ব্যান লাগানো আছে, অর্থাৎ একবার তারা তাদের মেয়াদটা কমপ্লিট করে ফেললে তারা সেই পোস্টে পুনরায় নিয়োগ পাবেন না বা অন্য কোনো পাবলিক পোস্টে তারা অ্যাপয়েন্টেড হবে না। এরকম ব্যান সাধারণত করা থাকে যাতে তারা নিরপেক্ষভাবে কোনো রকম ভয় আনুগত্যবিহীন তারা তাদের দায়িত্বগুলো পূরণ করতে পারে। তো এই পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে ব্যান এটা নেসেসারি হয় একটা পোস্টের নিরপেক্ষতা মেনটেন করার জন্যে। তো এবার আমরা দেখে নেব যে প্রেসিডেন্ট এবং গভর্নরের ক্ষেত্রে পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কি কোনো ব্যান আছে কিনা। তো দুজনের ক্ষেত্রেই পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কোনো ব্যান নেই এবং তারা তাদের এই রেসপেক্টিভ পোস্টে পুনরায় নিয়োগ পেতে পারে এবং যতবার ইচ্ছা তাদের ইলেকশন বা নমিনেশন হতে পারে এই পোস্টগুলোতে, অথবা তারা অন্য কোনো সরকারি পোস্টেও তারা নিয়োগ পেতে পারে। মানে প্রেসিডেন্ট রিটায়ার করে যাওয়ার পর উনি প্রেসিডেন্ট হিসাবে আবার অ্যাপয়েন্টেড হতে পারেন, অথবা তিনি অন্য কোনো সরকারি পোস্টেও তিনি অ্যাপয়েন্টেড হতে পারেন। তেমনি গভর্নরের ক্ষেত্রে গভর্নর হিসাবে রিটায়ার করার পর তার মেয়াদটা শেষ হওয়ার পর তিনি পুনরায় গভর্নরের পোস্টে অ্যাপয়েন্টেড হতে পারেন, অথবা তিনি অন্য কোনো সরকারি পোস্টেও অ্যাপয়েন্টেড হতে পারেন। কোনো রকম ব্যান নেই তাদের পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে। আশা করি আজকের এই টপিক প্রেসিডেন্ট এবং গভর্নর সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো, বুঝতে পারলে ভালো মতন। এই ভিডিওটা একবার নয়, মিনিমাম 3 বার দেখো, শোনো, তাহলেই কমপ্লিটলি ক্লিয়ার হবে। এই কনসেপ্টসগুলো মাথায় থাকবে অনেক দিন। রিপিটেশন লিডস টু রিটেনশন, সবসময় মনে রাখবে। বারবার এই ভিডিওটা দেখতে দেখতে এই কনসেপ্টসগুলো তোমাদের মাথায় বসবে, একবার দেখলে কিন্তু চলবে না। আর অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা নিচে কমেন্ট করে আমাকে জানাবে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে, তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন।
তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইজিং।